যে ঋষভের জীবনে প্রেম আছে এবং ঋষভ বরাবরই খুবই প্রেমিক মানুষ, ব্যর্থ প্রেমিক মোস্ট অফ দ্য টাইম। এই যে ভটভটি করেছো তুমি, হ্যাঁ, তো একটা হালকা ভাবে শোনা গেছিল বিবৃতির সঙ্গে একটা তোমার একটা একটা রিলেশনশিপ। হ্যাঁ, আমি একটা নন ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসি, একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। বাড়িতে কোনো কাজের লোক নেই, আমার রান্না বান্না করা, কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা সব আমি একা করি। আমার মাস্টার্স এর যে পেপারটা, ডিসার্টেশন থিসিস পেপারটা, সেটা হচ্ছে শার্লক হোমস। আর আমার না মাঝে মাঝে একটু হারিয়ে যেতে ইচ্ছা করে, জানো তো, মানে আমি নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমার সঙ্গে গল্প করতে এসছে ঋষভ বসু। ঋষভ, তোমাকে আমার চ্যানেলে স্বাগত, ওয়েলকাম থ্যাংক ইউ টু মাই চ্যানেল। আর পরিচিত মুখ, আপনাদের ওকে নিয়ে জানতে ইচ্ছে করে, স্মার্ট, গুড লুকিং। এবার আমরা গল্পে চলে যাই, আপনারা এমনিই জানতে পারবেন যে ওকে। তোমার তো কিছুদিন আগেই একটা ছবি রিলিজ হলো, ধ্রুব রাষ্ট্রজ জীবন। হ্যাঁ, আর আরেকটা ছবি যেটা এসে গেছে সেটা হচ্ছে তোমার সরলাক্ষ হোমস। এই যে সরলাক্ষ হোমস মানে শার্লক হোমসটাকেই তো তোমাদের সরলাক্ষ হোমস, কারণ তুমি আর একটা আমাদের মানে বাঙালি দের মধ্যে আর একজন চলে এলো, আর গোয়েন্দা মানে চলে এসছে। আমি চোখের সামনে আবির, এমুক, তসুক সবার চোখ ভাসছে, তার মধ্যে শার্লক হোমস এসে গেছে। এবার কেন যে সরলাক্ষ আর কেন যে শার্লক হোমস থেকে সরলাক্ষ, সেটা যদি একটু বলো। প্রথমে বলি যে এই যে শার্লক হোমসকে নিয়ে বাংলায় কাজ করা হবে, এই আইডিয়াটা আমাদের যারা প্রযোজক আছেন, হিমাংশু ধানুকা, বিশেষত হিমাংশুদা এবং আমার যে পরিচালক সায়ন্তন ঘোষাল, তাদের মাথা থেকে বেরিয়েছে। ব্যোমকেশ হয়ে গেছে, ফেলুদা হয়ে গেছে, কাকাবাবু হয়ে গেছে, কিরিটিও হয়ে গেছে, একেনও হয়ে গেছে। তো সব ডিটেকটিভই মোটামুটি বাংলা সাহিত্যের যারা ডিটেকটিভ ছিলেন সবাইকে ধরে বেঁধে অনেকগুলো সিনেমা, সিরিজ ইত্যাদি হয়ে গেছে। তো কাকে নিয়ে হয়নি, এরকম খুঁজতে খুঁজতে এবার গোয়েন্দা বললেই যার নামটা প্রথমে সারা পৃথিবীর মানুষের মাথায় আসে সেটা হচ্ছে শার্লক হোমস। অ্যাবসলিউটলি। তো তাকে নিয়ে কাজ করা যায়, এইটা তাদের মাথায় আসে। এবার কিন্তু শার্লক হোমস তো ব্রিটিশদের সম্পত্তি, স্যার আর্থার কনান ডয়েলের লেখা। তাকে কিভাবে আমরা এখানে আনতে পারি, সেই আইডিয়াটা চলতে চলতে সঞ্জীব দা, যিনি আমাদের সঞ্জীব ব্যানার্জি, যিনি আমাদের এই গল্পটাকে অ্যাডপ্ট করেছেন, এবং পদ্মনাভ দাশগুপ্ত, যিনি স্ক্রিপ্টটা করেছেন, তো তারা ডিসাইড করেন যে আমরা শার্লককে বঙ্গীকরণ করে সরলাক্ষ বানাবো। এবার সরলাক্ষ কেন, এই নামটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে যে কেন সরলাক্ষ, কেন শার্লক নয়, বা কেন অন্য কোনো শ্যামল নয়, হতেই পারে, কারো মনে হতেই পারে। তাদের জন্য বলি যে সরলাক্ষ হোম নামে একটি গল্প রাজশেখর বসু, প্রখ্যাত সাহিত্যিক রাজশেখর বসু বহুদিন আগে লিখেছিলেন শার্লক হোমসকে ট্রিবিউট দেওয়ার জন্য। তো এই সরলাক্ষ নামটার মাধ্যমে আমরা, আমাদের মেকার্সরা রাজশেখর বসুকে ট্রিবিউট জানিয়েছে এবং এই ছবিতে ওনাকে ট্রিবিউট জানানো আছে। তো সেই জন্য সরলাক্ষ হোমস। তো আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি যে এই এত গোয়েন্দার বাজারে, মানে যাকে বলে, হ্যাঁ, এই ফেলুদা তো ছেড়েই দাও, ওটা তো একটা আমাদের একদম কাল্ট। হ্যাঁ, তারপরে ব্যোমকেশ, তারপরে একেন বাবু, হ্যাঁ, তারপরে আরো আরো অনেকে হয়ে গেছে, সবর, কিরিটি, কাকাবাবু, মানে এত এত। হ্যাঁ, এবং এখন তারপরে যে সিরিজ গুলো হচ্ছে, আবার প্রলয় বলে বলে, সেগুলো সবই ইনভেস্টিগেটিভ একটা ব্যাপার, মানে সবকিছুর মধ্যে একটা রহস্য, গোয়েন্দা হচ্ছে। সেখানে শার্লক হোমস মানে যে একদম যে মানে ফাদার অফ অল গোয়েন্দাস যাকে বলে, হ্যাঁ, সেই যে আসছে, তো সেটা যে তুমি করছো, সেটা একটা চাপ তো আছে। আমার মধ্যে কোনো চাপ নেই, আমি বরাবরই কনফিডেন্ট ছিলাম। ইনফ্যাক্ট যখন এই ছবিটার জন্য আমাকে সায়ন্তন দা অ্যাপ্রোচ করে, প্রথম দিন স্ক্রিপ্ট শুনে আমি বাড়ি গিয়ে সায়ন্তন দাকে টেক্সট করে বলেছিলাম যে আমি ছাড়া এই চরিত্রটা কেউ এই মুহূর্তে কলকাতার কোনো অ্যাক্টর করতে পারবে।
হ্যাঁ সেটা আমি বিশ্বাস করি, এবং সেটা আমি এখনো বিশ্বাস করি। এটা কেউ কেউ বলবে না হয়তো অ্যারোগেন্স, কেউ কেউ বলবে বাবা দেখো কত না কিছু, এই তো কয়েক বছর কাজ করছে, বাট না, আই এম সিরিয়াসলি, আমি ভীষণ কনফিডেন্ট। কিছু কিছু চরিত্র থাকে না, তুমি মন থেকে করলে বোঝা যায়, অভিনেতা হিসাবে বুঝতে পারি যে কতটা হলো, কোথায় একটু ফাঁকি থেকে গেল, কোথায় একটু বেটার হতে পারতো। বাট অন আ ভেরি সিরিয়াস নোট, সরলাক্ষ ওরকম একটা চরিত্র যেটা নিয়ে আমার কোনো প্রেশার নেই, যেটা আমি করার সময় প্রচন্ড এনজয় করেছি, এখন প্রচন্ড এনজয় করছি। এবং ছবি ভালো খারাপ সেটা তো দর্শক নির্ধারণ করবেন হলে গিয়ে, কিন্তু তাছাড়া আমি পুরো প্রসেসটা এনজয় ছোটবেলা থেকে করেছি। শার্লক হোমস পড়েছো নিশ্চয়ই? আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই ছোটবেলা বলছি, থেকে মানে ওটা থেকে প্রচন্ড পড়েছি, এবং খুব ইন্টারেস্টিংলি আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেছি। তো আমার মাস্টার্স এর যে পেপারটা, ডিসার্টেশন থিসিস পেপারটা, সেটা হচ্ছে শার্লক হোমস নিয়ে। ও মা, এটা তো মজার। সেটা অদ্ভুত ভাবে কিরকম ম্যানিফেস্টেশনের মতন ঘুরে এসে সেই চরিত্রটা আমি করছি। এটা কিন্তু আমার অলরেডি এতগুলো বছর আগে নেওয়া ছিল, কারণ শার্লক নিয়ে যাবতীয় যা সাহিত্য লেখা হয়েছে, যা সিনেমা সিরিজ হয়েছে, সব আমার দেখা পড়া, তো প্রিপারেশন হোমওয়ার্ক আগেই করে দিয়েছি আমি। তো এটা হয় না যে পড়াশোনার সময় হোমওয়ার্ক যদি তুমি আগে করে নাও, প্রিপেয়ার করে, তাহলে পরীক্ষার সময় আর টেনশন হয় না। তো এখন পরীক্ষার সময় আমার খুব একটা টেনশন হচ্ছে না। তবে এটা ঠিক, বাঙালিদের মধ্যে মানে মেয়ে গোয়েন্দা তো মানে প্রায় নেই। মিতিন মাসি শুধু আছে, মিস মার্পলকে তো আনাই হয় না। খুব ছোট্ট করে ঋতুপর্ণ ঘোষ এনেছিলেন শুভ মহরতে, ওনার ওই রাখি গুলজারের চরিত্রটা একটা অবয়ব ছিল আর কি, ছিল মানে বসে বসে জানছে এরকম। হ্যাঁ, কিন্তু সেভাবে মহিলা গোয়েন্দা আসেনি। কিন্তু তুমি জানো তো, বাড়ির বউরাও সবচেয়ে বড় গোয়েন্দা হয়। ও বাবা, গার্লফ্রেন্ড আর বউ কিন্তু সবচেয়ে বড় গোয়েন্দা। মা, আমার মনে হয় মা সব থেকে বড় গোয়েন্দা হন, কারণ আমি কোথায় কি করছি, আমার আজকে মন খারাপ কি আমার আজকে শরীর খারাপ, আমি এখন এই মুহূর্তে আমার মা বাবার সাথে থাকি না, মা বাবা এক জায়গায় থাকেন, আমি আলাদা থাকি। তো আমার যদি কোনোদিনও শরীর খারাপ হয়, এবার আমি বলতে চাই না মাকে যে মা টেনশন করবেন, ইয়ে হয়েছে, মা কিন্তু আমার জাস্ট হ্যালো শুনে বলে তোর কি শরীর খারাপ। তো মায়েদের থেকে বড় গোয়েন্দা কেউ হয় না। সেটা তুমিও আই থিঙ্ক তুমিও এগ্রি করবে, তুমি নিজে একদম 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 সেটাই তো বলছি যে মায়েদের থেকে বড় গোয়েন্দা হয় না, কিন্তু টু এক্সটেন্ট মানে তোমাকে বলতে পারি গার্লফ্রেন্ড আর বউ ভয়ঙ্কর। তো সেই গার্লফ্রেন্ডের জায়গাটার কি খবরাখবর? আপাতত এইটুকুই বলতে পারি যে ঋষভের জীবনে প্রেম আছে, আপাতত এইটুকু বলতে পারি। একটু ব্রেকিং হবে নাকি? খুব বেশি ব্রেকিং দিতে চাই না, কারণ স্পয়েল হয়ে যাবে, কিন্তু এইটুকু বলতে পারি যে ঋষভের জীবনে প্রেম আছে, এবং ঋষভ বরাবরই খুবই প্রেমিক মানুষ, ব্যর্থ প্রেমিক মোস্ট অফ দ্য টাইম। কিন্তু ব্যর্থ হয়ে যাওয়ার পরও চেষ্টা করা, সেটা ঋষভের আমার মনে হয় সেটাই ঋষভকে ড্রাইভ করে সবকিছুর ক্ষেত্রে। তোমায় তো একটা সরাসরি একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, আমরা তো আড্ডা মারছি, ইন্টারভিউ করছি না, তুমি প্রথমেই বলেছো। একদম একদম একদম। এই যে ভটভটি করেছো তুমি, হ্যাঁ, তো একটা হালকা ভাবে শোনা গেছিল বিবৃতির সঙ্গে একটা তোমার একটা রিলেশনশিপ। হ্যাঁ, বিবৃতি আমার বাড়ি উল্টো দিকে থাকে। হ্যাঁ আমি জানি, খুব অবভিয়াসলি আমি জানি। আচ্ছা, হ্যাঁ, তো সেটা কি এখন মানে চলছে? না, আমাদের ছবিটা করতে গিয়ে একটা বন্ধুত্ব, একটা সখ্যতা গড়ে উঠেছিল, সেটা ছবিটার প্রয়োজনে যতটা আমাদের ইন্টারাকশন করার সেইটুকু ইন্টারাকশন হয়েছে, তার বাইরে আমার সাথে বিবৃতির আর কোনো রকম কোনো যোগাযোগ নেই। বাট আমি খবর পাই বা জানতে পারি যে ও বিভিন্ন রকম কাজ করছে, অ্যান্ড আই রিয়েলি উইশ হার অল দ্য বেস্ট। খুব ভালো ভালো কাজ করছে আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড শি ইজ আ ভেরি গুড অ্যাক্টর আই বিলিভ। আর প্রথম ছবি যেহেতু আমাদের একসাথে, সো আই অলওয়েজ ওয়ান্ট হার টু ডু গুড অ্যান্ড ওয়ান্ট হার টু ডু ব্রিলিয়ান্ট। শি ইজ আ ভেরি টেরিফিক অ্যাক্ট্রেস, বাট আমার মনে হয় যে ওর যতটা পোটেনশিয়াল এখনো এক্সপ্লোর্ড হয়নি। তো বাট আই এম শিওর যে এভরিবডি হ্যাজ দেয়ার টাইম, এবং শিওর শিল ডু গুড। অনেক ফটোশুট টুট করছে, ভালো সুন্দর সুন্দর ফটো। হ্যাঁ হ্যাঁ, ও তো সিনেমায় আসার আগে ও খুব বড় মাপের একজন মডেল ছিল, তারপর এখন সিনেমায় এসেও অনেকগুলো ভালো ভালো কাজ করেছে, ভটভটিতেও দুর্দান্ত কাজ করেছে, মানে যারা ভটভটি দেখেছে। তুমি আর দেবলীনা কি কোথাও বেড়াতে গেছিলে? আমি আর দেবলীনাদি কোথাও বেড়াতে যাইনি, দেবলীনাদি বেড়াতে গেছিল, আমি ঘটনাচক্রে স্কাই ডাইভিং দুবাইতে। হ্যাঁ, আমিও সেই সময় দুবাইতেই ছিলাম, আমি একটা শুটে গেছিলাম। এবার ঘটনাচক্রে ওই টাইম লাইনটা সেম হয়ে যায়,
তখন দেবলীনাদি বার্থডে ছিল, দেবলীনাদি বলছে আমি স্কাই ডাইভিং করতে যাচ্ছি, তুই কি জয়েন করবি? আমার দেবলীনা বলেছে। হ্যাঁ, তো আমি জয়েন করেছিলাম। মানে দেবলীনাদি ইজ, ওর খুব ইন্টারেস্ট ওইসবে। দেবলীনাদি হচ্ছে আমার পরিবারের মতন, মানে আমার তো কোনো দাদা দিদি কেউ নেই, তো দেবলীনাদি একাধারসে আমার দিদি, আমার মা। এবং ভটভটির কথাই যদি বললে, ভটভটির সময় আমাকে এবং বিবৃতিকে দেবলীনাদি পুরো দুটো সন্তানের মতন এরকম বুকে আগলে রাখে পুরো শুটিং প্রসেসটাতে। মানে আমার চুল কেটে দেওয়া থেকে শুরু করে বিবৃতির মেকআপ কি হবে, কস্টিউম কি হবে, কি খাবো আমরা, কারণ বিবৃতি আমি দুজনেই আমরা খুব একটু ডায়েট কনসিয়াস, তো আমরা কি খাবো স্পেসিফিকেশন সেটা শেফকে গিয়ে বলা। তো শি হ্যাজ অলওয়েজ বিন লাইক আ মাদার ফিগার, একটা মায়ের মতন সবসময় থেকেছে আমার জীবনে, এখনো আছে। এবং আমি খুব খুব সম্মান করি এবং ভালোবাসি দেবলীনা। আচ্ছা, তোমার অন্যান্য যে কাজগুলো একটু ছোট করে আমি জেনে নিই। হ্যাঁ, ছোট করে জেনে নিই অন্যান্য কাজ। আমার শুরুটা হচ্ছে থিয়েটার দিয়ে। আমি বিভিন্ন গ্রুপে থিয়েটার করেছি এবং সব থেকে দীর্ঘদিন আমি বহুরূপীতে অভিনয় করেছি। প্রায় 6 বছরের কাছাকাছি আমি বহুরূপীতে অভিনয় করেছি এবং থিয়েটারই আমার ধ্যান জ্ঞান সবকিছু ছিল। ইচ্ছে তো ছিল ক্যামেরার সামনে কাজ করা। আমি কিছু টেলিভিশনে ছোট ছোট রোলস করতাম তখন, মানে ওই ব্যোমকেশ হতো, সিআইডি বাংলা হতো, এইগুলোতে আমি কোনো একটা গল্পে একটা প্রধান চরিত্র ওরম ভাবে অভিনয় করতাম। ওইভাবে আমার শুরু ক্যামেরার সামনে অভিনয় করা। প্লাস আমি নিজে অনেকদিন আগেই, তার মানে হ্যাঁ অনেক কত বছর, কোন ইয়ার ধরো? এটা 2012-13 ওই সময় আমি। হ্যাঁ, আর আমি আমার পড়াশোনাও ফিল্ম নিয়ে। আমি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিওগ্রাফি নিয়ে আমার গ্র্যাজুয়েশন, তারপরে যাদবপুর থেকে ফিল্ম স্টাডিজ নিয়ে আমার মাস্টার্স। তো আমি সবসময় এই ফিল্ম থিয়েটার, এই স্কুলটা কি একটু জেনে নিই। স্কুল আমার সেন্ট অগাস্টিনস ডে স্কুল, সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। বাবা মা চেয়েছিল ইঞ্জিনিয়ার হই, কিন্তু তখন আর কি 3 ইডিয়টস তো বেরিয়ে গেছে। তো সেই রেবেলটা যে আমি করব না, আমি অন্য কিছু করবো, আমি ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করতে চাই। তো সেখান থেকে শুরু দিয়ে আমার প্রথম সিনেমা, আমার প্রথম সেই অর্থে কোট অ্যান্ড ব্রেক আমি যেটাকে বলি, সেটা হচ্ছে অনিক দত্ত একটি ছবি করছিলেন মেঘনাদ বধ রহস্য বলে। এটা খুব ইন্টারেস্টিং ঘটনা। তো ওখানে আমার একটি বন্ধু বোধহয় ডিরেক্টোরিয়াল টিমে ছিল, আমাকে বললো যে এরকম অনিকদা একটা ছবি করছেন, একটা পাসিং চরিত্র, তুই চলে যাবি অডিশন দিতে। আমি অনিক দত্তর ছবি, ভূতের ভবিষ্যৎ করেছেন উনি, ডেফিনেটলি কি আছে, এটা হেঁটেই যাবো না হয় তার ছবিতে। এবং আমি অনিকদার অফিসে ঢোকার সঙ্গে সঙ্গে অনিকদা আমাকে দেখে প্রথম কথা যেটা বলে, আরে ওকে তো একদম বেনুদার মতন দেখতে, মানে বেনু কাকুর মতো। আর কিরকম অদ্ভুত দৈব দেখো, সেই ছবিটাতে বেনু কাকু প্রধান চরিত্র অভিনয় করছে এবং তার একটা ইয়াং বয়স খোঁজা হচ্ছিল, যে কাছাকাছি দেখতে, তার একটা ইয়াং বয়স পোট্রে করার জন্য, ওরকম ওই লম্বাটে। এবং আমি একটা পাসিং রোলের জন্য গেছিলাম, এবং যেহেতু ওই রকম কাছাকাছি দেখতে বলে বেনু কাকুর যে ছোটবেলাটা, ইয়াং বয়সটা, সেই রোলটা আমি পাই এবং ওখান থেকে আমার জার্নি শুরু। তারপরে কুয়াশা যখন বলে একটি ছবি আমি করি, সেটায় লিড রোলেই করি। গার্গিদি ছিলেন, মানালি ছিল, অনিন্দ্য পুলকদা ছিল। তারপরে আমি আবার কিছুদিন থিয়েটারে মনোনিবেশ করি। তখন আমি ব্রাত্যদার সাথে অনেকগুলো কাজ করছি, ব্রাত্যদার অনেকগুলো নাটকে আমি অভিনয় করতাম তখন। তারপরে আমার কাছে বড় ব্রেক, মানে অ্যাজ আ হিরো, যে ইন্ডাস্ট্রি আমাকে, গোটা ইন্ডাস্ট্রি চিনলো হচ্ছে ভটভটি দিয়ে। এবং তারপরে লকডাউন হলো, আনফরচুনেটলি ওটা ঠিকভাবে রিলিজটা করা গেল না। সেটা কিছু সময়টা একটু 3 বছর কোভিড মিলিয়ে সবকিছু মিলিয়ে প্রোডিউসার্সদেরও মাঝে অনেকগুলো কাজ হয়ে গেছে, মানে সবকিছু মিলিয়ে আমি কাউকেই দোষ দিচ্ছি না এখন, কারোরই হয়তো দোষ নেই, টাইমটা হয়তো ঠিক ছিল না, ছবির ভাগ্যটাই হয়তো ওটা ছিল আর কি। আনফরচুনেট চাইল্ড আমি আর তথাদা মাঝে মাঝে বলি। তারপরে আমার সেইভাবে দর্শক মহলে পরিচিতি আমায় যেটা দিয়েছে হইচইয়ের দুটো সিরিজ, একটা টুরু লাভ এবং একটা শ্রীকান্ত। শ্রীকান্তটা ভীষণ ভাবেই পরিচিতি দিয়েছে আমাকে, এবং যেখানেই যাই এখনো মানুষ আমাকে শ্রীকান্ত বলেই আইডেন্টিফাই করে, বা শ্রীকান্তর গানগুলো বা আমার সাথে সোহিনীর কেমিস্ট্রি, এইগুলো নিয়ে খুব কথা বলে। এবং হইচইয়ের সাথে তারপরে অনেকগুলো কাজ, এবং তারপরে আমি একটি তেলেগু ছবি করি অ্যাজ দ্য মেন অ্যান্টাগনিস্ট, এবং তারপরে এসকের সাথে আমার যাত্রাপথ শুরু, সরলাক্ষর সাথে আরো 4টে ছবি তেলেগু ছবিতে। হ্যাঁ, কোনো হিরো ছিল না ছবিতে, হিরোইন আর ভিলেন। ভিলেনটা আমি,
হিরোইন তার মানে সাইদানশিকা করেছিল। অলমোস্ট হ্যাঁ। তা তোমার এই যে জার্নিটা হলো, তোমাকে মানে ধরো আসার তো একটা থাকে, মানে তুমি যে এলে তোমাকে পছন্দ করলো, বা তুমি মানে কিভাবে, মানে সেটা কিভাবে ঘটলো, মানে সে ক্লিকটা হলো কি করে? দেখো, আশাটা হচ্ছে থিয়েটারে তো আমি দীর্ঘদিন, হ্যাঁ মানে হ্যাঁ, থিয়েটারে সেটা তো আমি করছো। আমি সব জায়গা থেকেই না একদম জিরো থেকে, স্ক্র্যাচ থেকে শুরু হ্যাঁ করেছি। হ্যাঁ মানে হ্যাঁ। থিয়েটারও আমি খাও না, যখন তোমার খাওয়া করেছি, শেষ নাকি? না তুমি খাচ্ছি ওখানেও একটুখানি ওইটু নাও, একটু না, বিস্কুট টিস্কুট, এত যত করে কফিটাই দিলাম বেটার। একটাও নিখলো না। হ্যাঁ। তো আমি যখন থিয়েটার করেছি, আমার ইনিশিয়াল ডেজে প্রায় 1-2 বছর আমি কোনো পার্ট করিনি থিয়েটারে। আমি আচ্ছা, শুধু ব্যাক স্টেজ করতে। আমি ব্যাক স্টেজ করতাম, এবং আমার রোল ছিল, আমার কাজ ছিল হচ্ছে প্রত্যেক দিন যেদিন রিহার্সাল হতো সবার আগে আমি পৌঁছাতাম, দিয়ে পুরো রিহার্সাল রুমটা ক্লিন করতাম, চায়ের দোকানে চা অর্ডার দিতাম যে সিনিয়ররা আসবে, এবং তারপরে বসে বসে সবার অভিনয় দেখতাম। মাস 6 পরে আমার রোলটা একটু বাড়লো আর কি, একটু প্রমোশন হলো, যে সবার রোল তুমি দেখবে, যে যেদিন অ্যাবসেন্ট হবে সেটা তুমি প্রক্সি দেবে, সেটা তুমি প্রক্সি দেবে। এবং আমি খুব, মানে কি বলবো, খুব অনেস্টলি, খুব সিদ্ধাতের সাথে সেই কাজগুলো করতাম। খুব কঠিন ব্যাপার, খুব কিন্তু কঠিন ব্যাপার। প্রত্যেকটা জিনিস তোমায় মনে রাখতে হচ্ছে। এবং তারপরে ওখান থেকে সেট এর দায়িত্ব, মিউজিকের হ্যাঁ, দায়িত্ব, তারপরে ওখান থেকে কোরাস টিমে, তারপরে ওখান থেকে একটা সিনের পার্ট, দুটো সিনের পার্ট করে আমি তারপরে থিয়েটারে মূল চরিত্রে অভিনয় করতে শুরু করলাম, এবং বহুরূপীতে কাজ করার সুবাদে আমাকে তখন থিয়েটার মহলে সবাই চিনলো, এবং সবার সাথে সেইভাবে ইন্টারাকশন হলো। তো এইভাবেই আমি একটা নন ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসি, একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। তোমার বাবা মা, মানে বাবা কি করতেন, মা কি করতেন? আমার মা স্কুল টিচার ছিলেন, আমার মা রিটায়ার করেছেন 2 বছর মানে আগে। কি করেন আর কি, বাংলার করতেন কেন? টিচার, হ্যাঁ বলছি। বাংলার টিচার ছিলেন। এখন মা বাড়িতে থাকেন, আমার অনেকগুলো পোষ্য আছে, তাদের পিছনে সারাদিন দেখেন, তোমার চ্যানেল দেখেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখেন। আমার মা এটা তার সারাদিনের কাজ, হইচই দেখেন, এইসব করেন। আর আমার বাবা অনেক কাজ করেছেন। আমার বাবা অ্যাকচুয়ালি ওপার বাংলা থেকে চলে আসতে হয়েছিল আনফরচুনেটলি খুব অল্প বয়সে, তো খুব বেশি পড়াশোনা করার সুযোগ পাননি। তো আমার বাবা বিভিন্ন রকম কাজই করেছেন জীবনে, কোনো বিভিন্ন স্ট্রাগল করেছেন। কিন্তু যেটা আমার বাবা সবসময় আমাকে শিখিয়েছেন এবং ইন্সপায়ার করেছেন, একটা সময় ছিল যেখানে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, মানে একবেলা কোনো রকমে খেতে পেতাম আর কি, ওই রকম সময় ছিল। কিন্তু আমার বাবা সবসময় একটা কথা আমাকে শিখিয়েছেন, যে তুমি যাই করো না কেন, তুমি নিজে কষ্ট করে যদি নুন ভাত খাও বা একটা রুটি ডাল খাও, মনে করবে যে তার একটা তৃপ্তি আছে। কিন্তু তুমি যদি কাউকে ঠকিয়ে বা অন্যায় কাজ করে অনেক টাকা নিয়ে গাড়ি বাড়ি করে নাও, তার কোনো ভ্যালিউ নেই। এবং আমার বাবা সারা জীবন ওই প্রিন্সিপাল গুলো সারা জীবন উনি স্টিক টু করেছেন আর কি, মানে প্রচন্ড ভাবে স্টিক টু করেছেন। এবং আমার বাবা এই মুহূর্তে একজন ডাক্তারের পার্সোনাল হেল্প আর কি, একজন বড় নিউরোসার্জন আছেন। বাবা তার অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে তার যাতায়াত থেকে শুরু করে সবটা আমার বাবা সবসময় কাজের মধ্যে থাকে। আমার বাবা প্রচন্ড, মানে আমার বাবা যদি কাজে ছুটি থাকে অনেক সময়, আমার বাবা একাই পুরো বাড়ি পরিষ্কার করে দেন, কোথায় ইলেকট্রিকের কি হয়েছে আমার বাবা ওইগুলো না, ওই বিশ্বাস করেন। মা বাবার ওইগুলো তোমার মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, এটা আমার মধ্যেও প্রচন্ড আছে, যে আমার বাড়িতে যদি কোনো ধরো লাইট খারাপ হলো, কোনো কল খারাপ হলো, প্রথমেই মিস্ত্রিকে ফোন হয় না, নিজে যতটা পারবো নিজে করব। ইনফ্যাক্ট আমি বাড়িতে একা থাকি, আমার বাড়িতে কোনো কাজের লোক নেই। তোমার মা বাবা এখন কোথায় থাকেন? আমার মা বাবা কাকুরগাছিতে থাকেন, আমার যেটা পুরনো তুমি বাড়ি। কাজের জন্য এদিকে চলে এসেছো? আমি কাজের জন্য সাউথে শিফট করেছি। মা বাবারও আসার কথা ছিল, বাট একটা হচ্ছে নর্থ কলকাতা ছেড়ে ওরা আসতে চান না, প্লাস আমার বাড়িতে অনেকগুলো পোষ্য আছে, তাদের আবার এখানে নিয়ে আসাটা একটু তুমি যেখানে শিফট করেছো কিনেছো নাকি রেন্টেড আছো? না, আমি কিনেছো? আচ্ছা, কি টালিগঞ্জে? না, রুবিতে, মানে ওই যাতে করে সুবিধে হয় যাতায়াত ইত্যাদি। আর আমি খুব ছোট্ট, মানে আমরা এক কামরার কোয়ার্টারে বড় হয়েছি আর কি, তো সেটা একটা একরকম স্ট্রাগল ছিল। এবং ওইটা না কিছুটা আমার মধ্যেও এসছে, যে আমার বাড়িতে কোনো কাজের লোক নেই, আমার রান্না বান্না করা, কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা সব আমি একা করি। তো ওই যে কাজের মধ্যে, হ্যাঁ বিদেশিদের মতন ওই কাজের মধ্যে থাকাটা, এইটা আমার মা বাবা আমাকে সবসময় শিখিয়েছেন আর কি। খুব ভালো, বিয়ে থা করলে সুবিধা হবে। আচ্ছা, এবারে তো এটা যদি করি, কেন যদি করি মানে করার চান্সেস খুব কম। কেন, বিয়েতে বিশ্বাস করো না? আমি বিয়েতে বিশ্বাস করি, কিন্তু বিয়ে নামক ইনস্টিটিউশনে ঋষভ নামক স্টুডেন্টটাতে আমি একদম বিশ্বাস করি না। বুঝলাম, এটা বুঝিয়ে বলো।
মানে ধর বিয়ে তো একটা ইনস্টিটিউশন, একটা একটা রেসপন্সিবিলিটি, সেইখানে আমি একটু ফাঁকিবাজ হয়ে যেতে পারি, একটু মানে পানিশমেন্ট পেতে পারি। একটু দুষ্টু ছাত্র আমি বরাবরই ছিলাম, তো ওই দুষ্টু ছাত্র হয়ে বিয়েতে হয়ে যেতে পারো, হ্যাঁ একটু লেজি হয়ে যেতে পারি, একটু উদাসীন হয়ে যেতে পারি। আর আমার না মাঝে মাঝে একটু হারিয়ে যেতে ইচ্ছা করে, জানো তো। মানে আমি কোথাও গেলাম শুটিং এ, তারপর 5-6 দিন ওখানে এদিক ওদিক একা একাই আমি ঘুরে বেড়াই, ঘুরে চলে এলাম। বিয়ে করলে তো মানে বউ ফোন করবে, এই আমাকে নিয়ে যাওনি কেন, শিগগিরই বাড়ি এসো, এই তুমি না আসলে এইটা হবে না, বাজার কে করবে। তো আমি ওটাতে যেতেই চাই না, ও মানে ইনস্টিটিউটটার মধ্যে ঢুকতে চাই না। হ্যাঁ সে ঠিক আছে, এখন অনেকেই যেতে চাইছে না, মেয়েরাও যেতে চাইছে না, বিয়েই করতে চাইছে না কত লোকজন। হ্যাঁ, তা তুমি এখন আপাতত তোমার এই যাকে বলে ব্যাচেলারহুডটা এনজয় করো, কোনো অসুবিধা নেই, এখন সময় আছে, সবে হিরো। এবং তোমাকে এখন অনেক নাম করতে হবে আরো বেশি, কারণ আমি তোমাকে বলছি, আমি আমার যতটুকু জ্ঞান সেটা আমি বলছি যে ধরো এখন আবির, ধরো আবির, ধরো যিশু, হ্যাঁ, যারা ভালো ভালো অ্যাক্টর যাদের কথা বলছি, যারা ধরো সবাই গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছে, এটা তো দুজনেই করেছে, ব্যোমকেশ, আবির তো আবার ব্যোমকেশ, যিশু ওইটা দুটোই করে ফেলেছে। হ্যাঁ, ইন্দ্রনীল যে করেছেন, হ্যাঁ, মেনুদার তো অনেক বয়স হয়ে গেছে সেটা। এবারে যেহেতু ফেলুদার একটা ঘাটতি হচ্ছে, তো বাংলা একটা ফেলুদার ঘাটতি, কারণ ছোট পর্দায় টোটা করছে, কিন্তু বড় পর্দায় ফেলুদার একটা ঘাটতি হচ্ছে। সেই জায়গাটা কিন্তু মানে নিয়ে নেওয়ার চেষ্টা, মানে নিয়ে অনেকটা ফেলেছে একেন বাবু, যে জটায়ুটাকে একটা প্রোটাগনিস্ট করে নিয়ে ফেলেছে। তোমার মনে হয়? বাই দ্য ওয়ে, আমি একেন বাবুর লাস্ট ছবিটারও কিন্তু অংশ, বেনারসি বিভীষিকা। আমি দেখেছি, ছবি 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 আঁকতাম, আমার স্টুডিও ছিল। আরে আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুলটা চুলটা কোকড়া কোকড়া ছিল, বাবা স্পয়লারটা দিও না। হ্যাঁ, যদিও এখন অনেকে দেখে ফেলেছে। হ্যাঁ, তুমি তো ভালো বানাবে, আমি সেই জন্যই তোমাকে বলছি, তোমায় দেখেছি, কিন্তু তোমার সবসময় হেয়ার স্টাইলটা অন্যান্য থাকে। হ্যাঁ কি না বলো? আমার হেয়ার স্টাইল, অভিনয়ের স্টাইল, কথা বলার স্টাইল সবই পাল্টে, আমি চরিত্র হয়ে যাই। হ্যাঁ একদম, এরকম একটা আমার প্রবণতা থাকে। আমি না ভীষণ বোর হয়ে যাই খুব ইজিলি। তো আমার মনে হয় যে এই কাজটা যেরকম করেছি, পরের কাজটা যদি একটু অন্যরকম করি। ইনফ্যাক্ট আমরা এসকের সাথে আমি 4টে ছবি করেছি ব্যাক টু ব্যাক লন্ডনে, এবং সায়ন্তন দার সাথে ব্যাক টু ব্যাক 2টো ছবি। প্রথম এইটা সরলাক্ষ, আর একটা আমাদের প্রেমের ছবি যেটা পরের বছর আসবে, কমপ্লিটলি ডিফারেন্ট। মানে কেউ মেলাতেই পারবে না যে এই অভিনেতা এই অভিনয়টা করেছে, যেমন লোকে মেলাতেই পাচ্ছে না এই শ্রীকান্ত করেছে, এই সরলাক্ষ করছে। ওইটাই আমার তোমাকে প্রথমে দেখেই আমি ভিজুয়ালি যেটা আমি ভাবছি তার সঙ্গে অন্যরকম লাগছে, তো মানে আমি এরকম ভাবছি কোকড়া কোকড়া চুল না অল এগুলো দেখেছি, এবার তোমাকে এটা দেখছি, তোমাকে একদম অন্যরকম তুমি একটা লুকে এসছো, যেটা আমার খুব ভালো লাগছে দেখতে, তোমার খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। হ্যাঁ, এবার আমার কথাটা হচ্ছে, এই যে সরলাক্ষ তুমি করেছো, লন্ডনে গিয়ে করেছো, তো তুমি ওখানে হোমসের ইয়েতে গেছিলে? হ্যাঁ, আমরা ইনফ্যাক্ট বেকার স্ট্রিটে শার্লক হোমসের যে বাড়িটা, সরলাক্ষের যে বাড়িটা দেখানো হয়েছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বেকার স্ট্রিটেই অবস্থিত, এবং ওর থেকে জাস্ট ঢিলছোড়া দূরত্বে হচ্ছে অ্যাকচুয়ালি 221B বেকার স্ট্রিট। এইটা তো নেই, অ্যাড্রেসটা নেই, 221Bটা নেই, কিন্তু ওরা একটা ফিকশনাল একটা বাড়িকে ওরা 221B নাম রেখে ওটা শার্লক হোমস মিউজিয়াম করে দিয়েছে। তো আমি ওটা ভিজিট করেছি। তোমাকে কি এইখানে কি দেখানো হবে, মানে দেখানো হচ্ছে যে মানে ওইখানেই তোমার বাড়ি বা এরকম কিছু দেখানো হচ্ছে? না, এখানে একটা শার্লক কিন্তু, মানে সরলাক্ষ, আমি বারবার শার্লক বলে ফেলছি, সরলাক্ষ কিন্তু কলকাতার ছেলে। আচ্ছা, কলকাতার ছেলে যে লন্ডনে চলে গেছে, এবার কেন গেছে সেটা তো সিনেমাটা দেখলে বুঝতে পারবে। আমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ওয়াটসন, এখানে হয়ে গেছে আর্য সেন, যেটা করছেন অর্ণ মুখোপাধ্যায়, অর্ণ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই ধরো আমাদের এই জগতে বলতে গেলে ধরো নেক্সট জেনারেশন অফ আবির অ্যান্ড যিশু আমি যদি ধরি, হ্যাঁ, তাহলে ধরো সৌরভ, বিক্রম, তুমি, হ্যাঁ, এরা কিন্তু পরপর বেশ অনেকে তোমরা উঠে আসছো, মানে তোমাদের কন্টেম্পোরারি। এই যে তোমার কন্টেম্পোরারি যারা আছে, ধরে নি, তাদের মধ্যে কিরকম কম্পিটিশনটা কিরকম লাগছে তোমার? তাদের ছবি কিরকম দেখো, বা কতটা দেখেছো, কাকে তোমার ভালো লাগছে? হেলদি। আমি বলছি কম্পিটিশন, কিন্তু মানে ওরকম ভাবে যেটা দর্শকরা হবে না, এদের মধ্যে রেষারেষি আছে একটু, আচ্ছা কিচ্ছু নেই, খুব ভালো বন্ধুত্ব। ইনফ্যাক্ট সৌরভ দা, বিক্রম দা দুজনেই আমার থেকে অনেকদিন, দীর্ঘদিন বেশি আছে এই ইন্ডাস্ট্রিতে, এবং সৌরভ দাস প্রথম মানুষ যে আমার সাথে প্রথম দেখা হওয়ার পর, তখন আমি কিচ্ছু করিনি, তখন আমি জাস্ট থিয়েটারে একটু নামডাক হয়েছে, কিছু ইয়াং ডিরেক্টরস আমাকে নিয়ে কাজ করতে চাইছে, সেই সূত্রে আলাপ, এবং প্রথম দেখে বলেছিল তুই ওই নাটকটা করেছিস না? বললাম হ্যাঁ। আচ্ছা, আমার বাবা তোর খুব বড় ফ্যান, কারণ ওই নাটকের ডিরেক্টর সৌরভ দার বাবার রবীন্দ্র ভারতী ক্লাসমেট ছিল, তো কাকু দেখেছিলেন। তো
তখন বলছে আমি তো ওকে খুব ভালোবাসি। আনলাম তুমি তো দেখোনি নাটকটা। বলছে আমার বাবা যাকে বলেছে যে এই ছেলেটা খুব ভালো অভিনয় করে, এই ছেলেটাকে দেখিস, আমি জানি তুই ভালো অভিনেতা। ওই সাথে সৌরভ দার সাথে আমার একটা খুবই দাদা ভাইয়ের হ্যাঁ হ্যাঁ সম্পর্ক, হ্যাঁ এবং বিক্রম দার সাথেও, যেহেতু তথাদাও বিক্রম দা তথাদার সাথে অনেকগুলো ছবি অনেকগুলো করেছে, আছে। আমিও দুটো ছবি করেছি, হ্যাঁ আমরা সব থেকে বেশি কাজ করেছি হ্যাঁ দুজনে। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি বিক্রম দাকে প্রচন্ড, বিক্রম দা যেভাবে একটা ড্রব্যাকের পর যেভাবে কাম ব্যাক করেছে, যেভাবে বিক্রম দা নিজেকে এখন প্রেজেন্ট করছে অ্যাজ আ হিরো, আই রিয়েলি লাভ হিম, আই রিয়েলি লাভ হিম অ্যাজ অ্যান অ্যাক্টর, বোথ অফ দেম। অনির্বাণ দাকে আমি থিয়েটারের হ্যাঁ, দিন থেকে, মানে আমরা যখন ছোট, ভীষণ। হ্যাঁ, অনির্বাণ দা সেই সময় সরি আমার উঠেছে, বলতে ভুলে অনির্বাণ দা, গেছি, হ্যাঁ। কিন্তু এরা সবাই আমার থেকে একটু হলেও একটু সিনিয়র, সিনিয়র, একটু হ্যাঁ। হলেও সিনিয়র। এবং আমার কন্টেম্পোরারি যারা আছে আমরা কিন্তু সবাই বেশ বন্ধু বান্ধব, মানে যেমন ধরো সুহত্র, হ্যাঁ সুহত্র সুহত্র। আমরা একসাথে সাঁতার কাটতে যাই, আমরা একসাথে ফুটবল খেলি, আমরা একসাথে আড্ডা মারি, ও আমার বাড়িতে আসে, আমি ওর বাড়িতে যাই, হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ একসাথে গান বাজনা করি, ওরকম একটা বন্ডিং আছে। সৌম্য, সৌম্য হ্যাঁ মুখার্জি, সোহম হ্যাঁ হ্যাঁ মজুমদার, হ্যাঁ। ওদের সাথে আমার খুবই, মানে আমাদের এখন ওরকম কিন্তু একটা মানে সম্পর্ক। প্রচুর ভিড় আছে, মানে মানে অভিনেতার আগেকার দিনে যেমন অতটা এখন মানে ভরা ভরা অভিনেতা আছে। হ্যাঁ, এখন তো অনেক আছে। তো তুমি যেটা বললে না, ওই কম্পিটিশনটা আমরা কিন্তু কখনোই, রাদার এরকম হয়েছে যে কোনো একটা ছবিতে আমার করার কথা ছিল, আমার জায়গায় ওরা বলছে যে কাকে নেব, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ফোন করে বলছি এটা সুহত্রকে ভাবতে পারো এটা, হুম। এবং ভাইসি ভার্সা। ও ইনফ্যাক্ট আমি বলো। আরিয়ানের কথাও বলবো, আরিয়ান এরকম একটা সিরিজ ওর করার কথা ছিল, সেটা একদম ও ফাইনালাইজড হয়েছিল, কিন্তু ও টেলিভিশনের ডেটস এর কারণে, কমিটমেন্টস এর কারণে দিতে পারছিল না। ও কিন্তু মেকার্সদের বলেছে তোমরা এই রোলটায় ঋষভকে নাও, কারণ এই রোলটা সব থেকে ভালো জাস্টিস ঋষভ করতে আচ্ছা, পারবে। আরিয়ান করছে তোমার সঙ্গে এইটা? হ্যাঁ, তা ওখানে তো আবার কাকা বাবুতে ও তো হ্যাঁ তো এই যে সত্য দেখো, এই তো। যে আমাদের কিন্তু কোনো কম্পিটিশন অ্যাসিস্ট্যান্ট, ও নেই। দু জায়গায় অ্যাসিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। রাদার না, এটাতে করেনি, আমি ও বলছি ওর একটা সিরিজে করার কথা ছিল। না, এটাতে করেছে বলছে তো না, তোমার। এটাতে করে, আচ্ছা আচ্ছা, এটাতে করে। হ্যাঁ ওর একটা সিরিজে কাজ করার কথা ছিল, সেখানে ও ডেটের কারণে হ্যাঁ। করতে পারেনি। ও ডিরেক্টরকে বলেছে তোমরা এই কাজটা ঋষভকে, ও আমার নাম্বার, আচ্ছা আচ্ছা আচ্ছা। ডিরেক্টর ফোন করে বলেছে আরিয়ান দা তোমার নাম্বার। তো এটা তো আমি মনে করি কম্পিটিশন থাকলে হয় না। হ্যাঁ, আমাদের যদি কম্পিটিশন থাকে সেটা হচ্ছে ভালো কাজ করা, আমরা আগের কাজটা কতটা, আমরা একে অপরকে ক্রিটিসাইজ করি, একে অপরের ভালোগুলো বলি, বসে আড্ডা মারো একসঙ্গে। বসে আড্ডা মারি। হ্যাঁ হ্যাঁ, আমার আচ্ছা, এই যে কন্টেম্পোরারিদের সাথে গৌরব বসে বা আড্ডা ধরো এরা, এদের সঙ্গে তোমাদের মানে এরাও কি তোমার ইন্দ্রাশিস, এরা সব এরা একই একটু গ্রুপে? সিনিয়র, একটু কিন্তু সিনিয়র, হ্যাঁ, হ্যাঁ কিন্তু হ্যাঁ। আড্ডা আমার সবার সাথেই হয়। আচ্ছা, তুমি কি ধরনের ছেলে, নিজেকে কিভাবে ডিফাইন করো, মানে আমি এই ধরনের ছেলে? আহ, অনেকগুলো বিশেষণই মাথায় আসছে। বলো না। আহ, আমি খুব ফান লাভিং, খুব কেয়ারিং, এবং আমি যাদেরকে ভালোবাসি এবং যাদেরকে আপন মনে করি তাদের জন্য আমি, মানে শেষ রক্তবিন্দুটুকু দিয়ে দিতে পারি তাদের প্রোটেক্ট করার জন্য। এবং অনেস্টি আমি মনে করি যে আমার মুখে তোমায় যা, কে মনে পড়াতো যা, মুখে যা। ছোটবেলায়? কে পড়াতো? মা, মা পড়াতো? মা পড়াতেন, হ্যাঁ। মা মা পড়াতো। পড়াতেন, 8-9 অব্দি মা পড়াতেন, তারপর তারপরে তো থেকে নিজে সায়েন্স নিজে গুলো আবার। সায়েন্স গুলো নিজে নিজে। 11-12 স্কুল। এ শুধু টিচার ছিল আমার, মানে প্রাইভেট টিউশন ছিল, ও আচ্ছা আচ্ছা, নিজে নিজেই নিজে যত। নিজেই যতটা পারতাম পড়ে হ্যাঁ, নিতাম। তারপরে তো তুমি চলে গেছো অন্যদিকে, অন্যদিকে, এবং হ্যাঁ। নিজের দিকে। হ্যাঁ, তখন তো একদম মানে ওরকম সম্পর্ক নেই, বাবা কোনোদিনও পড়াশোনার দিকটা দেখেন। আচ্ছা, তোমার কিরকম ছবি নিজের দেখতে ভাল লাগে, কোন জনারের? আমি তো বললাম ফিল্ম স্টুডেন্ট, তো আমার সারা পৃথিবী, কিন্তু আমি খুব ইন্টারেস্টিং একটা, এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার, আমি বলি। আমার ছোটবেলার ছবি কিন্তু দেখা মানে অঞ্জন চৌধুরী, স্বপন সাহা, হরনাথ চক্রবর্তী, হ্যাঁ, তোমাদের সত্যজিৎ বয়সে রায়, তো হ্যাঁ, টিভিতে যা যা আসতো। হবে, হ্যাঁ এবার আমার না exactly। দুটো কমপ্লিটলি ডিফারেন্ট, বাবা এক ধরনের ছবি দেখতেন, বাবা দেখতেন দিওয়ার, ত্রিশূল, হ্যাঁ শোলে, এই তোমার জ্যাকি চ্যান, ব্রুসলি, জেমস বন্ড, মারামারি সবসময় আর হ্যাঁ কি, হ্যাঁ ওইরকম হ্যাঁ। একটা ছবি। আর মা দেখতেন ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, এবার তুমি গৌতম মার ঘোষ। দলে চলে গেছিলে। না না, আমি দুটোই দেখতাম। হ্যাঁ আমি তখন ছোটবেলা না বুঝতে পারতাম না, হ্যাঁ কিন্তু হ্যাঁ দেখতাম দুটোই। অবভিয়াসলি মারামারির ছবিগুলো হ্যাঁ বেটার লাগতো, হ্যাঁ কারণ হ্যাঁ এন্টারটেইনিং হ্যাঁ বেশি হ্যাঁ। হতো। কিন্তু খুব অদ্ভুত ভাবে আমার পারমিতার একদিন, আমি তখন বুঝতে পারিনি, কিন্তু আমার খুব, আমাকে নাড়া দিয়েছিল, আমি বুঝতে পারিনি। অনেক বড় হয়ে আবার যখন দেখেছি বুঝতে পেরেছি ছবিটা কি বলতে চাইছে, বা ভেতরের ফ্যামিলি চরিত্রগুলো কি। ফ্যামিলি ছবি ভালো লাগে। হ্যাঁ, বাট না, আমি পার্সোনালি, তুমি যদি আমায় জিজ্ঞেস করো, আমি অ্যাকচুয়ালি খুব কমার্শিয়াল সিনেমার ভক্ত, আচ্ছা প্রচন্ড। আমি মাস এন্টারটেইনিং সিনেমার খুব ভক্ত, শাহরুখ খান, আমির খান, সালমান খান, এবং আমাদের বুম্বাদা, জিদ্দা, হ্যাঁ। দেবদা। আমি দেবদার ছবি, এটা আমি অনেক ইন্টারভিউতে বলেছি, আমি চ্যালেঞ্জ 3বার হলে গিয়ে দেখেছি, 2বার ব্ল্যাকে টিকিট কেটে। আচ্ছা তো আমি প্রচন্ড, এই ছবিগুলো আমাকে ইন্সপায়ার করেছে। বড় হয়ে যখন সিনেমা বুঝতে শিখেছি, তখন আমার ইরানিয়ান ছবি,
স্পেশালি মাজিদ মাজিদি, আসগর ফরহাদি, এনাদের ছবি, জাপানিজ ছবি, কোরিয়ান ছবি, এই ধরনের ফ্রেঞ্চ কিছু ছবি, হলিউড তো ডেফিনেটলি আছে, স্করসেসি, কপোলা, ট্যারেন্টিনো, এগুলো তো নাম বলার মতন বলা। আর লাস্ট কয়েক বছর ধরে আমাকে খুব ইন্সপায়ার করছে সাউথ ইন্ডিয়ান সিনেমা, স্পেশালি কমার্শিয়াল তেলেগু সিনেমা, আর খুব সিরিয়াস মালায়ালাম সিনেমা। মানে আমি বলছি ফাহাদ ফাসিল, বিজয় সেতুপতি, এরা আমার কাছে খুব কাছের মানুষ হয়ে উঠছে। খুব সিনেমা দেখো না? প্রচন্ড প্রচন্ড ফিল্ম বাফ। ফিল্ম বাফ প্রচন্ড। বাড়িতে ওরকম আছে ফিল্মের করাটা যে দেখার মতো প্রজেকশন দিয়ে? না, আমার টিভি আছে, আমি TV, টিভি, বড় টিভি আছে, বড় টিভিতে রাত্রিবেলা একদম বিন্দাস। আমি মোবাইলে সিনেমা দেখি, সেটা আমি আইদার বড় বিগ স্ক্রিনে গিয়ে দেখি, না হলে টিভিতে দেখি। তুমি কি রাত জাগা মানুষ নাকি সকালে ওঠা মানুষ? আমি সকালে ওঠা মানুষ, কিন্তু এখন ওই ট্রেডের জন্য হয়ে যায় অনেক রাত অব্দি, একটু ফোন টোন আসে, খুব আর্লি ওঠা হয় না। বাট মানে আমি যখন ডিসিপ্লিনে থাকি, আমি 11টার, এমনিও 11টার পর আমি আর কাজের ফোন ধরি না। হ্যাঁ, 11টা, হ্যাঁ, খুব পার্সোনাল, মা ফোন করলেন, বাবা ফোন করলেন, কি খুব কাছের কোনো বন্ধু কোনো প্রয়োজনে ফোন করলো, তাছাড়া আমি কারোর ফোন তুলি না। আর আমি সকালবেলা খুব তাড়াতাড়ি উঠি, কারণ আমি ওয়ার্কআউট করি, খেলাধুলা করি, তো ওর জন্য তাড়াতাড়ি উঠে পড়ি। প্রেম কখন করো? ওই মাঝের সময়টুকু, সব সময়। হ্যাঁ, ফোনে হচ্ছে, দেখা হলেও হয় ওরকম। তো এই প্রেমটেক মানে তোমাদের এই যে আজকালকার নতুন নতুন নানা রকম শুনি, ব্রেড ক্রাম্বিং, তারপরে কি সব সিচুয়েশনশিপ, তারপরে আরো কত কি আছে। তো তোমার এই রিলেশনশিপটা কি? তুমি তো বিয়েতে বিশ্বাস করো না। না, আমি না ওরকম কোনো নাম দিতে পারি না, কারণ আমরা না ওরকম একটা জায়গায় ফেসে গেছি। আমরা বড় হয়েছি শাহরুখ খানের ছবি দেখে, বড় হয়েছি শুধু তোমারই জন্য দেখে, ওই রকম একটা প্রেম দেখে, ওই ধরনের প্রেমকে আইডলাইজ করে, চিঠি লেখা প্রেমকে আইডলাইজ করে বড় হয়েছি আমরা। ওই টেলিফোন বুথ থেকে পয়সা জমিয়ে টেলিফোন বুথ থেকে ফোন করা প্রেম, ওই সময় থেকে বড় হয়েছি। তো এই ট্রানজিশনটা হয়নি। তো আমি ওরকম কোনো জাহাজেই নেই, কোনো শিপেই নেই, আমি প্রেমে আছি, আমি এইটুকুই শুধু বলতে পারি। প্রেমের পরিণতি চাইতে তুমি তো বিয়ে করবে না বলছো, সে জেনে একসাথে থাকবো, যদি সম্ভব হয় লিভিং করবে না, যদি সে আমার সাথে বিয়ে না করে থাকে, অবভিয়াসলি সে থাকবে। আচ্ছা, আর যদি এরকম জায়গায় প্রেমটা চলে যায় যে না, মনে হয় যে না এবার বিয়েটা করতেই হবে, তাহলেও করে নেবো। আচ্ছা, তাহলে তুমি কি একটু বলবে যে তুমি যার সঙ্গে প্রেম করছো, সে কি আমাদের ইন্ডাস্ট্রির কেউ? ইন্ডাস্ট্রির নয়, আবার ইন্ডাস্ট্রির নয়ও। সে ইন্ডাস্ট্রিতে সে একটু মডেলিং আর অল্প স্বল্প অভিনয়ের কাজ করেছে, বাট প্রচুর মানুষ চেনে এরকম ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, তার প্রচুর ইনস্টাগ্রাম ফলোয়ার্স নেই, এইটুকু বলতে পারি। এখনো হয়ে ওঠেনি তার মানে, তাই তো? তো এই গোয়েন্দার জীবন থেকে বেরিয়ে তোমার আর কি কি ধরনের ছবি করতে ইচ্ছে করে? আমি ভীষণ কমার্শিয়াল ছবি করতে চাই আর কি, মানে যেটাতে ফ্যামিলি ড্রামা, যেরম ধরো খাদান, যেরম ধরো ওই আগেকার চ্যালেঞ্জ বা জিদ্দার যেই ছবিগুলো হতো, বস, ওই ধরনের ছবিগুলো, সাথী, ওই ধরনের ছবি প্রচন্ড করতে চাই। আমি রোমান্টিক মিউজিক্যালস বা রোমান্টিক কমেডিজ খুব ভালোবাসি, ওগুলো করতে চাই। তুমি ভালো নাচ টাচ পারো? দুর্দান্ত ডান্সার বলবো না, কিন্তু ভালো নাচতে পারি। তোমার চেহারা দেখে আমার একটা মন হচ্ছে যে তোমার তোমার নাচের প্রতি একটা ইয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি গল্পটা। দু চারটে বলো যে যারা বাংলায় যাকে তোমার ভালো লাগে, লাইক ধরো একদম স্পেসিফিক করে, মানে জিৎ না দেব, এরকম করে আমি একটা ছোট্ট র্যাপিড ফায়ার মতো করে নি। হ্যাঁ, ধরো জিৎ না দেব। খুব টাফ, খুব টাফ। তাও আমি বলবো একটু আমি বায়াসড দেবদার প্রতি। আচ্ছা, ঠিক আছে। ত্রিনা না দর্শনা? ত্রিনা আমার অ্যাকচুয়ালি ত্রিনা এই কারণে, কারণ ত্রিনা আমার অনেক আগের বান্ধবী। ত্রিনা অ্যাকচুয়ালি ডিরেক্টর হতে চাইতো তখন, এটা খুব বেশি জন জানে না, এবং ও একটাই ছবি বানানোর প্রচেষ্টা করেছিল, শর্ট ফিল্ম, সেটাই হিরো ছিলাম আমি। এবং ইন্ডাস্ট্রিতে টেকনিক্যালি ওরকম কোনো ছবি ফার্স্ট কাজ আমার আর কি। তো সেই থেকে ত্রিনার সাথে আমার বন্ধুত্ব দুজনেই ইন্ডাস্ট্রিতে ঢোকার আগে। এবং দর্শনাও আমার খুবই ভালো বন্ধু। তাহলে সৌরভ না বিক্রম? সৌরভদা। আচ্ছা, যিশু অ্যাজ ব্যোমকেশ না আবির অ্যাজ ব্যোমকেশ? রজিত কাপুর অ্যাজ ব্যোমকেশ। ওকে, কারণ আমি এখনো
নো ডিসরেসপেক্ট টু যিশুদা আবিরদা, ওদের আমার খুব ভালো লেগেছে, বাট আমি ব্যোমকেশ বললেই সামহাও আমার ওই দূরদর্শনে অজিত কাপুরের ইমেজটা মাথায় চলে আসে। আচ্ছা, এবার সব্যসাচী চক্রবর্তী আর সৌমিত্র চট্টোপাধ্যায় ফেলুদা হিসেবে। অনেকে অখুশি হবেন, বাট সব্যসাচী চক্রবর্তী হ্যাঁ, আমার ফেভারিট। আমি ফেলুদা, আমি আর কাউকে আমি ফেলুদা হিসেবে দেখতে পাই না, আমি বেনু কাকুকে ছাড়া। মানে আমার মনে হয় যে ওনার জন্যই লেখা, উনি ফেলুদা হয়েই জন্মেছে। তুমি খুব অনেস্ট, তুমি এটা বললে, মানে এটা বোঝা গেল যে মানে অনেকেই সবসময় অনেকের পিছনে একটা রকম বলে, কিন্তু সামনে এসে বলে যে না না, এটা 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 খুবই ট্রু। মানে ইনফ্যাক্ট আমি এই চরিত্রটা করতে গিয়ে আমি ভীষণভাবে ইনফ্লুয়েন্সড বাই বেনু কাকু আর কি। আচ্ছা, হ্যাঁ। এবং যেহেতু এই প্রথম ছবি সুবাদে বেনু কাকুর সাথে একটা কানেকশন, এবং আমাকে দেখে উনি বলেছিলেন যে গৌরব আছে, অর্জুন আছে, এই আমার 3 নম্বর ছেলে। এবং খুব মজার ঘটনা, আমি গৌরব দা অর্জুন আমরা কিন্তু সেম কলেজ, সেম ডিপার্টমেন্ট। গৌরব দা একটু সিনিয়র, অর্জুন আমার ইমিডিয়েট 1 বছর সিনিয়র, আমি তারপরে। আমরা তিনজনেই জেভিয়ার্স এর মাস কমিউনিকেশনের স্টুডেন্ট। আচ্ছা 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 আচ্ছা। তো মোটামুটি আমরা শেষেই চলে এসেছি। হ্যাঁ, আর একটা ছোট ছোট করে একটা সাম আপ করি যে ও আপাতত আমাদের এই গোয়েন্দা জগতের মধ্যে নতুন একটা গোয়েন্দা হিসেবে দেখাতে চাই। আমি ওর ভীষণ সাফল্য কামনা করি, আমার ওকে ভালো লাগলো ভীষণ, ওর সাফল্য কামনা করি। এবং আমি তো ডেফিনেটলি দেখবো, আপনারাও দেখবেন ও সরলাক্ষ হোমস। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এবং আজকে এখানেই শেষ করছি। নমস্কার। হ্যালো, আমি ঋষভ। আর নিবেদিতা অনলাইন একটা ইউটিউব সেন্সেশন এই মুহূর্তে, আমি বুঝতে পারি, কারণ আমার মা দেখেন, যে আমার ওয়াচ লিস্টেও চলে এসছে। আমি তো দেখবই, আপনারাও দেখুন নিয়মিত। খুব ভালো, খুব ইন্টারেস্টিং একটা আড্ডা সেশন করে নিবেদিতা দি। আমি তো নিজে এখানে এসে প্রচন্ড আনন্দ উপভোগ করলাম, এবং আপনারা এই ইন্টারভিউগুলো দেখলে আপনারাও খুব আনন্দ পাবেন। নমস্কার, আমি ঋষভ, আর আমার নতুন ছবি সরলাক্ষ হোমস সিনেমা হলে চলছে। আপনারা আপনাদের পরিবারের মানুষদের নিয়ে, ভালোবাসার মানুষদের নিয়ে দেখে আসুন এই নতুন গোয়েন্দাকে। সরলাক্ষ হোমস হলে চলছে।